তো গত লেকচারে আমরা দেখছিলাম ইলেকট্রিক ডাইপোলটা কীরকম, ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে জানছি। আজকে আমরা দেখব যে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা ডাইপোলকে রাখা হয় তাহলে সেই ডাইপোলের উপরে কীরকম টর্ক অ্যাপ্লাই হয়, আর ওই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ডাইপোলটাকে যদি থিটা কোণে রোটেশন করা হয় তাহলে কি পরিমাণ কাজ আসলে করতে হয়, এই দুটো জিনিস আমরা দেখব। তো চলো প্রথমে আমরা এই যে এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এর ভিতরে আমরা একটা ডাইপোল আঁকালাম। এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণে হেলে আছে, এটা আমরা ধরে নিলাম। এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণে অবস্থান করে আছে। এখন উপরের এই বিন্দুতে ডাইপোলটার চার্জ হচ্ছে প্লাস কিউ, আর তাহলে নিচে চার্জ হবে মাইনাস কিউ। এখন আমরা দুটা কাজ করব। এক, সেটা হচ্ছে ডাইপোলের উপর প্রযুক্ত টর্কের ভ্যালু কত, আর দুই নাম্বার হচ্ছে এই ডাইপোলটাকে যদি আমরা থিটা কোণে রোটেশন করাই সেই ক্ষেত্রে কৃত কাজের ভ্যালু কত আসবে। প্রথমে খেয়াল করো, ডাইপোলটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখি আমরা তাহলে আসলে কীরকম পরিবর্তন হবে। ইলেকট্রিক ফিল্ড আমরা কি জানি যে পজিটিভ কোনো চার্জ থেকে বলরেখা বাহিরের দিকে বের হয়, বলরেখাগুলো বাহিরের দিকে বের হয়। আর নেগেটিভ চার্জের দিকে কি হয়, নেগেটিভ চার্জের বেলায় বলরেখাগুলো ভিতরে ঢোকে, অর্থাৎ বলরেখাগুলো এই যে তীর চিহ্ন দ্বারা ভিতরে ঢুকছে। তাহলে এখন দেখো, এটা যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড তার মানে অবশ্যই চার্জের কারণে তৈরি হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডের এই পাশে কি চার্জ আছে আর এই পাশে কি চার্জ আছে এটা আমাদের জানতে হবে। এইদিকে যদি খেয়াল করো, আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, যেহেতু এই যে বলরেখা এইদিকে বের হয়ে যাচ্ছে তার মানে এই প্রান্তে আছে কি পজিটিভ চার্জ। তাহলে আমরা বলতে পারি যে এই প্রান্তগুলোতে অর্থাৎ এই সাইড জুড়ে পজিটিভ চার্জ বিদ্যমান, আর এই সাইড জুড়ে কি চার্জ আছে, নেগেটিভ চার্জ বিদ্যমান। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে নেগেটিভ চার্জ। এখন আমরা দেখি যে এই যে পজিটিভ চার্জ ডাইপোলটার এখানে আছে পজিটিভ চার্জ, কি ঘটনা ঘটবে আসলে। ডাইপোলটা কি যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমরা রাখি, থিটা কোণে রেখে দিছি, তাহলে এই অবস্থায় থাকবে নাকি ডান দিকে সরে যাবে নাকি বাম দিকে সরে যাবে নাকি ডাইপোলটা ঘুরতে থাকবে, এটা আমাদের জানতে হবে। তো দেখো, এই পাশে আছে পজিটিভ চার্জ, এটা একটা পজিটিভ চার্জ। আমরা কি জানি পজিটিভ চার্জ পরস্পর বিকর্ষণ করে, তার মানে ডাইপোলটার এই চার্জের উপরে অর্থাৎ এই বিন্দুতে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার ডিরেকশন কোন দিকে থাকবে, এই দিকে ডিরেকশন থাকবে। আবার খেয়াল করো, এই পাশে আছে নেগেটিভ চার্জ, এই পাশে আছে পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পর কি হয়, আকর্ষণ হয়। তার মানে এই পজিটিভ চার্জকে এই দিকে টানা হবে, তার মানে সেই ক্ষেত্রেও ফোর্সের ডিরেকশনটা এই দিকে হবে, এটা একবারেই বলা যায়। আচ্ছা, তার মানে ফাইনালি যেটা হবে, এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এই পজিটিভ চার্জকে এই ডান দিকে টানবে, এই দিকে টানবে। তার মানে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, আচ্ছা ধরলাম যে এই ফোর্সের মান হচ্ছে F1। এবার খেয়াল করো, তাহলে ফোর্স যদি এইদিকে অ্যাপ্লাই হয় ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, তার মানে ডাইপোলটাকে এই সামনের দিকে অগ্রসর হওয়ার কথা। কিন্তু আবার নিচের চার্জ যদি তুমি বিবেচনা করো তাহলে কি হয় সেটা একটু দেখি। তাহলে এই পাশে আছে হচ্ছে পজিটিভ চার্জ, এই পাশে আছে হচ্ছে নেগেটিভ চার্জ। একইভাবে এইবার হবে কি, এই নেগেটিভ চার্জকে এই পজিটিভ চার্জ আকর্ষণ করবে এই দিকে, আবার নেগেটিভ চার্জ এইদিকে বিকর্ষণ হবে। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই নেগেটিভ চার্জটা যাবে এই ডিরেকশন বরাবর সামনের দিকে এগোতে, অর্থাৎ এইখানটায় একটা ফোর্স থাকবে, সেটার ভ্যালু ধরলাম হচ্ছে F2, ডিরেকশনটা একদম অপোজিট। তাহলে এখন একটু চিন্তা করো যে দুইটা ফোর্স, যেহেতু এই দুইটা চার্জের ভ্যালু সমান আর ডিরেকশনগুলো সিমেট্রিক দিক থেকে একই, এই দুই ডিস্টেন্স যা, আবার এখান থেকে একইভাবে এই ডিস্টেন্সটাও সেম হবে, তো ডিরেকশনটাও সিমেট্রিক। এই কারণে হবে কি, এই ফোর্সের চার্জগুলো আবার সমান, তাহলে এই F1 আর F2 এর ভ্যালু হবে সমান। তার মানে আমরা লিখতে পারি এখানে যে F1 ইজ ইকুয়াল টু F2। কিন্তু খেয়াল করো, এই দুইটা ফোর্স F1 আর F2 ফোর্স পরস্পর অপোজিট ডিরেকশনে, তার মানে সামনে একটা মাইনাস দিতে হবে। এখন যদি আমরা সমানের পাশে বের করে নিই, মানে সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে F1 প্লাস F2 ইকুয়াল টু 0। তার মানে কি বোঝাচ্ছে,
যখন দুইটা ভেক্টর রাশি বা ফোর্সকে, আচ্ছা এটা ভেক্টর রাশি হবে, ভেক্টর চিহ্ন না দিলেও সমস্যা নাই, তাহলে দুইটা ভেক্টরের যোগফল সেটা আসলে কি নির্দেশ করে, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল মানে হচ্ছে ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে, এবং লব্ধি হচ্ছে 0। তার মানে কি হবে, নিট ফোর্স মানে হচ্ছে ত্বরণ, নিট ফোর্স যেটা সেটা 0, তার মানে অ্যাক্সিলারেশন ত্বরণটাও হবে 0, ত্বরণও হবে 0। আর যেহেতু এটা শুরুতে স্থির ছিল ডাইপোলটা, তার মানে এই ডাইপোলটার ত্বরণও 0, ফোর্স নিট ফোর্স 0, তার মানে ডাইপোলটা এই অবস্থানেই থাকার কথা। অর্থাৎ ডাইপোলটা ডান দিকে অগ্রসর হবে না, ডাইপোলটা বাম দিকে অগ্রসর হবে না, কারণ দুইটা ফোর্সের এই যে সমান্তরাল বিপরীতমুখী দুইটা ফোর্সের মান সমান, সুতরাং লব্ধি ফোর্স 0, তাই ডাইপোলটা এই অবস্থাতেই থাকার কথা, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে অগ্রসর হবে না। এখন আমরা খেয়াল করি এই ডাইপোলটা কি ঘুরবে, তাহলে মানে ঘোরার কথা কি না। দেখো ডাইপোল এটা ঘুরবে কিনা এটা নির্ভর করবে কিসের উপর, টর্কের উপর, কারণ আমরা জানি টর্ক হচ্ছে ঘূর্ণন বল, তাহলে টর্ক কি সেটা আগে দেখে নেই। টর্ক এটা ধরলাম হচ্ছে একটা ঘূর্ণন অক্ষ, আর এটা একটা দণ্ড ধরলাম, এটা একটা দণ্ড। তো এই দণ্ডের উপরে একটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, এই দণ্ডের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, সাপোজ এই যে এটা হচ্ছে ফোর্স, একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দণ্ডটা, আচ্ছা ব্যাসার্ধ না, এটা হচ্ছে একটা দণ্ড, এই দণ্ড আর হচ্ছে ফোর্স, এই দণ্ডটা আর ফোর্সের ভিতরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, অর্থাৎ থিটা কোণে এই দণ্ডকে এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, থিটা কোণে এই দণ্ডের উপর এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে টর্কের ভ্যালুটা কত আসবে, দেখো টর্ক সমান আমরা যেটা জানি, টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়, টর্ক সমান আমরা কি জানি যে ঘূর্ণন অক্ষ হতে, এই যে ঘূর্ণন অক্ষটা আছে, এই ঘূর্ণন অক্ষ হতে যেই বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করা আছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কোন বিন্দুতে, এই বিন্দুতে, এই দুটার মধ্যবর্তী দূরত্ব গুণন হচ্ছে এই ব্যাসার্ধের উপর লম্বভাবে প্রযুক্ত ফোর্সের গুণফলের সমান। তাহলে এই দূরত্বটা আমরা ধরে নিলাম হচ্ছে এ, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব এটা ধরলাম হচ্ছে এ, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এ। আর ফোর্স কিন্তু ফোর্সের ভ্যালু দিয়ে দিয়েছে এফ, কিন্তু আমাদের ফোর্স লাগবে কি লম্বভাবে, অর্থাৎ এই দিক বরাবর যে ফোর্সটা থাকবে সেটা আমাদের লাগবে। তাহলে চলো একটা কাজ করি, আমরা ব্যাসার্ধের সাথে একটা লম্ব নিলাম, এই লম্ব বরাবর ফোর্সের ভ্যালু কত এটা আমরা জানতে চাচ্ছি। ভেক্টর বিভাজন অনুসারে কি হবে, এই ফোর্সের ভ্যালু এই দুই দিক বরাবর যদি লম্বটা নিই, তাহলে এই দিক বরাবর যে উপাংশ থাকবে সেটাকে কি বলা হবে, সেটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। আর লম্ব বরাবর এই ফোর্সের লম্ব বরাবর যে উপাংশটা থাকবে সেটা হবে এফ সাইন থিটা, অর্থাৎ এই বরাবর হবে এফ সাইন থিটা। তার মানে এখন আমরা এটাকে মিশিয়ে দিতে পারি, অর্থাৎ এই ফোর্সটাকে আমি মিশিয়ে দিতে পারি, কারণ দেখো দণ্ডটা দেখাবে এরকম যে এ ব্যাসার্ধের উপর একটা দণ্ডের উপর, মানে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি দণ্ডের উপরে এফ সাইন থিটা ফোর্স লম্বভাবে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে টর্ক কত হবে, টর্ক হবে এ ক্রস এফ সাইন থিটা, এ ক্রস এফ সাইন থিটা। এটাকে এভাবেও লেখা যায় যে এ ক্রস এফ, এটা হচ্ছে টাউ, টর্কের মান। এখন যেটা করতে হবে আমাদের, এই যে ডাইপোলটা নিছি, আমরা ডাইপোলের চার্জ ধরে নিছি প্লাস কিউ, আমাদের টার্গেট কি এই ডাইপোলে কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই হবে সেটার রাশিমালা বের কর। তো টর্কের ভ্যালু বের করার জন্য আমাদের কি লাগবে, এবার ঘূর্ণন অক্ষ, ধরো এই বিন্দু ডাইপোলের কেন্দ্র, দুইটা ফোর্স যেহেতু দুই দিকে অ্যাপ্লাই আছে, তার মানে এই মিড পয়েন্টকে কেন্দ্র করে এটা টর্ক অ্যাপ্লাই হবে, মানে এটা হবে ঘূর্ণন অক্ষ। এই অক্ষটাকে আমরা ঘূর্ণন অক্ষ ধরতে পারি, মানে এটার সাথে লম্ব দিকে এই বিন্দুটা, তার এই বিন্দু থেকে দূরত্ব কাউন্ট করতে হবে। তো আমরা ডাইপোলের ভিতরে মানে ডাইপোলের দুইটা চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা এল ধরছিলাম গতবার, এবার আমরা হিসেবে সুবিধার্থে 2a ধরবো, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 2a। তাহলে চলো এই ডিস্টেন্সটাকে লিখতে পারি আমরা 2a না লিখে আমি এইটুকু ডিস্টেন্স ধরলাম হচ্ছে a, আর বাকি এইটুকু ডিস্টেন্স ধরলাম a। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দুইটা ফোর্স যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে যে, আচ্ছা এখানে লিখি, আমরা এখানে দেখছিলাম যে এই দুইটা ফোর্স সমান হবে,
F1 আর F2 ফোর্সটা সমান হবে। আমরা এখানে এটা লিখে দিতে পারি যে F1 ইকুয়াল টু F2 দুটা ফোর্স সমান মান, এবং এই দুটো সমান সমান আমরা F ধরে নিলাম, এবং ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা হচ্ছে 2a। তাহলে টর্কের ভ্যালু কত হবে? এখন খেয়াল করো, এই যে এটা আছে, এই এ থাকবে, আর এখানে থাকবে কি F1। F1 সাইন থিটা দিতে হবে। কারণ কি দেখো, কেন F1 সাইন থিটা দেবো? আমাদের ব্যাসার্ধ কোনটা? এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আরেকটু আমি বর্ধিত করে দেই, ধরো এই অংশটা আমি বর্ধিত করে দিলাম, আচ্ছা একটু আমি এই ব্যাসার্ধকে বর্ধিত করে দিলাম একটু, এটাকে আমি একটু এক্সটেন্ড করে দিলাম। তাহলে দেখো এই দুইটা কোণ আর এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, তার মানে এই কোণটা কি হবে? থিটা হবে। এইটা কিন্তু এই যে ব্যাসার্ধ আর হচ্ছে ফোর্স, এদের মধ্যবর্তী কোণ কিন্তু এখন 90 ডিগ্রি না, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা ডিগ্রি। তাহলে আমাদের লাগবে কি? লম্ব দিকে ফোর্স। সেই অনুযায়ী এই অর্ধেক ডাইপোলের জন্য টর্ক কত হবে, অর্থাৎ এই ফোর্সের দরুন, সেই টর্কটা আমরা বের করতে পারি। টর্ক কত হবে? টর্ক ইকুয়াল টু, এটা হবে হচ্ছে ব্যাসার্ধ এ এফ, তারপর হচ্ছে সাইন থিটা। কিন্তু একইভাবে দেখো বাকি যে ব্যাসার্ধটা আছে টর্কের, বাকি যে অংশটা আছে ডাইপোলে, সেই ক্ষেত্রেও একই কি হবে? এই যে এফ ফোর্স হবে, ফোর্স অ্যাপ্লাই হবে এবং দূরত্ব এক, তাই সেম কারণে এইদিকে আবার একটা টর্ক অ্যাপ্লাই হবে। দুটা টর্কের যোগফল নির্ণয় করতে হবে। এ প্লাস প্লাস এ এফ সাইন থিটা। এখানে আমরা যোগ দিলাম কেন? দুইটা টর্কের যোগফল হলো, কিন্তু দুইটা মিলে একটা টর্ক। সেটা হলো, দেখো এই উপরে এই ফোর্সটা চাচ্ছে এটাকে এই দিকে ঘোরাতে, আবার এই নিচের যে ফোর্সটা আছে সেটাও চাচ্ছে ডাইপোলটাকে এই ডিরেকশনে ঘোরাতে, অর্থাৎ দুইটাই একই ডিরেকশনে ঘোরানোর চেষ্টা করতেছে, যেই কারণে দুইটা টর্কের যোগফল হবে। যদি এই ফোর্সটা, যদি এখানে এই F2 ফোর্সের ডিরেকশন থাকতো এইদিকে, তখন কিন্তু দুটা বিয়োগ হয়ে যেত, দুটা টর্কের মান, অর্থাৎ আমরা অর্ধেক করে নিচ্ছি, দুইটার মান বিয়োগ হয়ে যেত, মানে মাইনাস হয়ে যেত। কিন্তু এইবার কিন্তু দুইটা যোগ থাকবে, কারণ দুইটা একই দিকে টর্কটাকে, ডাইপোলটাকে ঘোরানোর চেষ্টা করতেছে, ঘড়ি কাটার দিকে ডাইপোলটাকে ঘোরানোর চেষ্টা করতেছে, এই জন্য দুইটা অংশ যোগ হবে। এটাকে যদি আমি, তাহলে কি লেখা যাবে? 2f ইন্টু এ সাইন থিটা। এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম, 2f a সাইন থিটা। এটা হচ্ছে টর্কের ভ্যালু। এখন দেখো ইলেকট্রিক ফিল্ড, এই ডাইপোলটাকে রাখা আছে একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে। তো ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের ভিতর সম্পর্ক কি? আমরা জানি যে ই ইকুয়াল টু কি লেখা যায়? এফ ডিভাইডেড বাই কিউ, এটা লেখা যায়। তার মানে এফ সমান হচ্ছে কিউই, এফ সমান হচ্ছে কিউই। এরপরে হচ্ছে ডাইপোল ভ্রামক। ডাইপোল ভ্রামক কাকে বলে? ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান সমান হচ্ছে ডাইপোলের চার্জ এবং তাদের দূরত্বের গুণফল। তো এখানে ডাইপোলের দূরত্ব কত? 2a, চার্জ হচ্ছে কিউ, তার মানে পি সমান লেখা যায় 2a ইন্টু কিউ। আর ফোর্স সমান কি? এই যে এখানে লিখছি, এই দুইটা লাইন আমরা এখানে ব্যবহার করব টর্কের ভেতরে। তাহলে এটাকে একটু সাজায় লিখি, 2 ইন্টু এফ এর জায়গায় কি লিখতে পারি? কিউ ইন্টু ই। এখানে থাকলো হচ্ছে এ সাইন থিটা। এখন দেখো 2a কে একসাথে লিখলাম, কিউ ই সাইন থিটা। এই 2a ইন্টু কিউ, 2a ইন্টু কিউ, এটাকে লেখা যাচ্ছে হচ্ছে ডাইপোল ভ্রামকের মান পি, তারপরে ই সাইন থিটা। আমরা কি জানি? ডাইপোল ভ্রামক এটা একটা ভেক্টর রাশি। ডাইপোল ভ্রামক এটা একটা ভেক্টর রাশি, যার মান হচ্ছে, মান তো আমরা বের করছি, আর দিকটা কি? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ডাইপোল ভ্রামককে যদি ভেক্টর রূপে প্রকাশ করি, এটা একটা ভেক্টর, এটা আমরা জানি। ইলেকট্রিক ফিল্ড এটাও একটা ভেক্টর রাশি। তো এই দুটা যদি ডট গুণ করি বা ক্রস গুণ করি, যদি পি আর ই কে যদি ক্রস গুণ করি, তাহলে কি লেখা যাবে? একটা ভেক্টর আসবে, একক ভেক্টর, এরপরে পি ই সাইন থিটা। আর এটাকে যদি মডুলাস করে দেই, পি ক্রস ই,
তাহলে এই ডিরেকশনটা উঠে যাবে, শুধু ভেক্টর থাকবে, শুধু স্কেলার মানটা থাকবে পিই সাইন থিটা। এই যে পি সাইন থিটা সমান সমান লেখা যাচ্ছে পি ক্রস ই। তার মানে আমরা এখানে এটা লিখে দিতে পারি যে পি ক্রস ই, এটার মডুলাস হচ্ছে টর্কের ভ্যালু। টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে টর্কের ভেক্টর ফর্ম যদি আমরা লিখি তাহলে কি হবে পি ক্রস ই। এটাই হচ্ছে একটা ডাইপোলকে যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখি তার টর্কের রাশিমালা। এখন খেয়াল করো, ডাইপোলটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখি তাহলে আমরা বলছি যে ডাইপোলটা এই যে ফোর্সের কারণে ঘড়ি কাটার ডিরেকশনে ঘুরবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে। কিন্তু কত দূর পর্যন্ত ঘুরবে দেখো, এই ডাইপোলটা এদিকে ফোর্স মানে ধীরে ধীরে আসতে থাকবে, আসার পর যখন একদম এই পজিশনে চলে আসবে তাহলে কি হয় সেটা আগে দেখি। তাহলে ডাইপোলটা যদি একদম এই পজিশনে চলে আসে, ধরো ডাইপোলটা এই যে এরকম অবস্থাতে চলে আসলো ঘুরতে ঘুরতে, তো এই পাশে আছে কি চার্জ প্লাস কিউ চার্জ, একটু এই পাশে থাকলো হচ্ছে প্লাস কিউ চার্জ, আর এই পাশে আছে কি মাইনাস কিউ চার্জ। এই পাশে আছে হচ্ছে প্লাস চার্জ, এই পাশে আছে হচ্ছে মাইনাস চার্জ। তাহলে দেখো পরবর্তীতে যেটা হবে, এই দিকে একটা ফোর্স কাজ করবে এফ সমান মানের ফোর্স, আবার বিপরীত দিকে আরেকটা ফোর্স কাজ করবে। এখন কিন্তু টর্কের ভ্যালু একদম জিরো হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এই ব্যাসার্ধর সাথে হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তার ফলে টর্কের সাইন জিরোর মান জিরো, তখন কোনো আর টর্কই থাকবে না। মানে যখন শুরুতে এই পজিশন ছিল, যখন এটা একদম ইলেকট্রিক ফিল্ডের সমান্তরালে চলে আসবে ডিরেকশন ডাইপোলটার, তখন কিন্তু আর টর্কের ভ্যালু থাকবে না। সুতরাং এটা কিন্তু আর নিচ দিকে আসার সম্ভাবনা নাই বা উপর দিকে ঘোরারও সম্ভাবনা নাই, তখন এটা একদম স্থির লাইনে চলে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে সামারি, যে একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণে রাখা হয়, সেটা আবার ঘুরে মানে সেটা ঘুরতে শুরু করবে, এবং ঘুরতে ঘুরতে যখন ইলেকট্রিক ফিল্ডের সমান্তরাল দিকে চলে আসবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সাথে 0 ডিগ্রি কোণে আসবে, তারপর এটা স্টপ হয়ে যাবে, আর ঘুরবে না। তার মানে ডাইপোলটাকে আমরা যে পজিশনে রাখি না কেন, এটা একসময় আবার 0 ডিগ্রি পজিশনে চলে আসবে। এখন চলো একটা কাজ করি আমরা, যে একটু সাপোজ একটা ডাইপোল, এবার ডাইপোলটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা নট কোণে আছে। এই ডাইপোলটাকে যদি আমরা থিটা নট কোণে আছে, যেহেতু দেখো এটা কিন্তু ঘোরার চেষ্টা করতেছে এইদিকে, তার মানে আমরা এই ডাইপোলটাকে যদি একটু ঘুরে দিই, মানে থিটা কোণে যদি রোটেশন করাই, তখন কিন্তু আমাদের এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই টর্কের বিপরীতে একটা ঘূর্ণন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা ধরলাম ডাইপোলটাকে, এই ইলেকট্রিক ডাইপোলটাকে এই পজিশন থেকে আমরা এই যে এই পজিশনে নিলাম। তাহলে শুরুতে ছিল থিটা নট, পরবর্তীতে এটাকে থিটা কোণে ঘোরানো হয়েছে, এই কোণের ভ্যালুটা হচ্ছে থিটা। সেই ক্ষেত্রে আমাদের কত কাজ করতে হবে, যেহেতু আমরা টর্ক মানে ঘূর্ণন বল বের করতে পারছি, তাহলে কাজটা বের করতে পারবো। তাহলে ডাব্লু ইকুয়াল কি লেখা যাবে, ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু পরিবর্তনশীল বল, কারণ থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, সাথে সাথে প্রত্যেকটা সময়ের সাথে প্রত্যেকটা বিন্দুতে টর্কের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি টর্ক, আর এখানে ডি থিটা, ঘূর্ণন সরণ গুণন ঘূর্ণন বল, সেটার ইন্টিগ্রেশন। এবার কোন লিমিট পর্যন্ত ইন্টিগ্রেট করব, থিটা নট থেকে থিটা পর্যন্ত, থিটা নট থিটা, টাওয়ের ভ্যালুটা এখানে বসা দিই, পিই সাইন থিটা, এখানে আছে ডি থিটা। এবার দেখো বাকি কনস্ট্যান্টগুলো বের করে দিলাম, একদম ইন্টিগ্রেশন নর্মাল করলেই হবে, পিই সাইন থিটা ডি থিটা থিটা নট থিটা। সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস কস থিটা, আর লিমিটের ভ্যালু এখানে থিটা নট, এখানে থিটা, মাইনাসটাকে সামনে নিলাম, তাহলে পি ই
কস থিটা মাইনাস কস থিটা নট। এটা হচ্ছে কৃতকাজের সমীকরণ। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম এখানে? দুইটা জিনিস, যে একটা ডাইপোলটাকে যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে রাখা হয় তাহলে কীরূপ ঘটনা ঘটে, সেই ডাইপোলটার উপরে টোটাল নিট ফোর্স কত, টোটাল নিট ফোর্স যেটা, আচ্ছা এটাকে আরেকবার লিখি আমরা। একটা ডাইপোলকে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা হয় তাহলে কি কি হয়? এক, নিট ফোর্স যেটা সেটা হয় 0। 2, টর্কের মান এটা হলো পিই সাইন থিটা। আর থিটা কোণে যদি রোটেশন করায়, থিটা কোণে যদি ঘুরায়, থিটা কোণে ঘুরালে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কী হয়? মাইনাস পিই কস থিটা মাইনাস কস থিটা নট। এখানে থিটা নটটা কি দেখো খেয়াল করে, থিটা নট হচ্ছে এই ডাইপোলটার ইলেকট্রিক ফিল্ডের সাথে শুরুতে যে কোণে আছে সেটা, আর থিটা হচ্ছে কি আমরা এটাকে ঘোরানোর পর এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণ। তাহলে থিটা আর থিটা নট কি সেটা আমরা জানলাম, এটা হচ্ছে কৃতকাজ। আর হলো একটা ডাইপোলকে যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে রাখা হয় সেটা আসলে ঘোরে, এবং ঘুরতে ঘুরতে যখন একদম ইলেকট্রিক ফিল্ডের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন আর সেটা ঘোরে না, তখন সেখানে স্থির হয়ে যায়। কারণ কি, সেই অবস্থানে টর্কের ভ্যালু একদম শূন্য হয়। যদি খেয়াল করো, যখন এই ডাইপোলটা এখান থেকে এইদিকে ঘুরতে থাকবে তত থিটা কোণের ভ্যালুটা ছোট হতে থাকবে, ফলস্বরূপ সাইন থিটার মান ছোট হবে এবং টর্কের মান ছোট হবে। কারণ দেখো, টর্ক সমান কি লিখতে পারি আমরা? পি সাইন থিটা। সাইন থিটা, এই থিটার ভ্যালু যত ছোট হয়, ছোট হতে থাকে, সাইন থিটার ভ্যালু তত ক্ষুদ্র হয়, এবং এক সময় কি হয়, থিটার ভ্যালু 0 হয়ে যায়। এক সময় হচ্ছে থিটার ভ্যালুটা 0 হয়ে যায়, তখন এই পুরো সাইন থিটার ভ্যালু 0, অর্থাৎ পুরো টর্কের মানটাই 0, এবং তখন আর বস্তু সামনের দিকে বা পিছনের দিকে অগ্রসর হবে না, অর্থাৎ ঘুরবে না বস্তুটা।